আজ আমরা কলকাতার একেবারে বুকের উপর দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থাপত্য রাইটার্স বিল্ডিং নিয়ে কথা বলবো। আমাদের হাতে কিছু তথ্যসূত্র এসেছে, সেগুলো ঘেটেই এর গভীরে যাওয়ার চেষ্টা করব আজ। হ্যাঁ, রাইটার্স বিল্ডিং নিয়ে আলোচনাটা খুব ইন্টারেস্টিং হবে। এর নির্মাণ, এর স্থাপত্য, স্বাধীনতা সংগ্রামে এর ভূমিকা, আবার আজকের দিনে এর অবস্থা, মানে পুরো জার্নিটা একবার দেখে নেওয়া যাক। চলুন শুরু করা যাক। একটা সাধারণ অফিস বাড়ি থেকে ইতিহাসের সাক্ষী হয়ে ওঠার গল্প। একদম। তো এই বিশাল লাল বাড়িটার গল্প শুরু হচ্ছে সেই ধরুন ১৭৭৭ সালে। টমাস লায়ন বলে একজন স্থপতি এর নকশা করেন। আচ্ছা। উদ্দেশ্য ছিল খুব সোজাসাপটা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা নতুন জুনিয়র কর্মচারী ছিল, যাদের রাইটার বলা হতো, হ্যাঁ, ক্লার্ক গোছের। হ্যাঁ অনেকটা তাই, তাদের থাকা আর কাজ করার জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়। পলাশির যুদ্ধের পর কোম্পানির ক্ষমতা বাড়ছে, কলকাতায় তাদের একটা প্রশাসনিক হেডকোয়ার্টার দরকার হয়ে পড়েছিল আর কি। তার মানে এটা শুধু একটা বাড়ি ছিল না, ক্ষমতার প্রতীকও। বলতে পারেন কোম্পানির ক্ষমতা বৃদ্ধির একটা দৃশ্যমান চিহ্ন ছিল এটা। আর এর স্থাপত্য বাইরে থেকে তো বেশ চোখে পড়ার মতো। অবশ্যই। শুরুতে এর স্টাইলটা ছিল জর্জিয়ান, মানে অষ্টাদশ শতকের ইংল্যান্ডে যেমন বাড়িঘর হতো, বেশ একটা পরিপাটি সিমেট্রিক্যাল ব্যাপার আর কি। হুম। তখন ছিল ৩ তলা আর সামনে ছিল ২২টা পিলাস্টার কলাম, মানে দেওয়ালের সাথে লাগানো চ্যাপ্টা থামের মতো দেখতে। আচ্ছা, পিলাস্টার কলম। হ্যাঁ, কিন্তু সময়ের সাথে সাথে এর চেহারাও পাল্টেছে। সেটাই ভাবছিলাম, এত বছর ধরে নিশ্চয়ই অনেক বদল এসেছে। একদম। পরে ওপরের তলা জুড়েছে, নতুন ব্লক তৈরি হয়েছে। আর শুধু তাই না, এতে কিছুটা গ্রিক আর রোমান স্থাপত্যের ছোঁয়াও আনা হয়েছিল। তাতে এর জৌলুস আরও বাড়ে। কলকাতার স্থাপত্যের ইতিহাসে এর এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে আভিজাত্য, এর আড়ালে তো অন্য গল্পও আছে, তাই না? বিপ্লবের গল্প। নিঃসন্দেহে সেটাই তো রাইটার্স বিল্ডিংয়ের আরেকটা পরিচয়। আর সেই ইতিহাসের মাইলস্টোন হল ১৯০৮ সালের ৮ই ডিসেম্বর। বিনয়, বাদল, দীনেশ। ঠিক। বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত, এই ৩ তরুণ বিপ্লবী সেদিন সোজা ঢুকে পড়েছিলেন রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে। তাদের টার্গেট ছিলেন কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসন। কুখ্যাত ছিলেন উনি। ইতিহাসে যেটা রাইটার্স বিল্ডিং আক্রমণ নামে পরিচিত। ভাবা যায় একেবারে ব্রিটিশ ক্ষমতার কেন্দ্রে ঢুকে এই রকম একটা অপারেশন। এই ঘটনাটা তো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অন্য মাত্রা যোগ করেছিল। অবশ্যই। যে বিল্ডিং ছিল ঔপনিবেশিক শাসনের প্রতীক, সেটাই যেন প্রতিরোধের প্রতীক হয়ে উঠল এই ঘটনার পর। ঠিক। আর এই ঘটনার স্মৃতিতেই তো ডালহাউজি স্কোয়ারের নাম বদলে বিনয় বাদল দীনেশ বাগ বা বিবাদী বাগ রাখা হয়। রাইটার্স বিল্ডিংয়ের পরিচয়ে এটা একটা বিরাট বদল এনেছিল। শাসকের দফতর থেকে বিপ্লবের স্মারক হয়ে ওঠা। আচ্ছা, প্রশাসনিক দিক থেকেও তো এর ভূমিকা বদলেছে সময়ের সাথে। হ্যাঁ অবশ্যই। শুরুতে তো ছিল শুধু রাইটারদের থাকা আর অফিস করার জায়গা, কিন্তু ১৮৭৭ সাল নাগাদ এটা পুরো দস্তর বেঙ্গল সেক্রেটারিয়েট হয়ে গেল, মানে বাংলার প্রধান সচিবালয়। ও আচ্ছা। তারপর ১৯৪৭-এ স্বাধীন হওয়ার পর থেকে এটা পশ্চিমবঙ্গ সরকারের মূল প্রশাসনিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রায় সব গুরুত্বপূর্ণ দপ্তর এখানেই ছিল বহুদিন। তার মানে ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন ভারতের প্রশাসন, দুটো পর্বেরই সাক্ষী এই বাড়িটা। ঠিক তাই। এই রূপান্তরটাও এর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এখন এখন তো শুনছি এর সংস্কার চলছে। হ্যাঁ, ২০১৩ সাল থেকে একটা বড় মাপের সংস্কার কাজ শুরু হয়েছে। কয়েকটা ফেজে কাজটা চলছে। লক্ষ্য হলো এর যে ঐতিহাসিক কাঠামো, যে হেরিটেজ ভ্যালিউ, সেটা বাঁচিয়ে রেখে একে আধুনিক প্রশাসনিক কাজের জন্য আরও উপযোগী করে তোলা। তার মানে ভেতরে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাইরের চেহারা বা মূল কাঠামোটা যতটা সম্ভব আগের মতোই রাখা হচ্ছে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটানোর চেষ্টা আর কি। এই কারণেই তো এখন রাজ্য সরকারের মূল কাজকর্ম হাওড়ার নবান্ন ভবন থেকে চলছে, অস্থায়ী সচিবালয় হিসাবে। একদম ঠিক। সংস্কারের কাজটা বেশ বড় আর সময় সাপেক্ষ। কাজ শেষ হলে কিন্তু রাইটার্স বিল্ডিং আবার আগের মতোই রাজ্য সরকারের মূল প্রশাসনিক কেন্দ্র হিসেবে ফিরে আসবে, এটাই পরিকল্পনা। তাহলে সব মিলিয়ে দেখলে রাইটার্স বিল্ডিং শুধু একটা পুরনো স্থাপত্য নয়, এর মানেটা অনেক গভীর। অবশ্যই। এর পরিচয়টা বহুমাত্রিক। একে আমরা অন্তত ৩ ভাবে দেখতে পারি। ১. ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ক্ষমতার কেন্দ্র। ২. বিনয় বাদল দীনেশের বীরত্বের হাত ধরে ভারতীয় বিপ্লবের এক জ্বলন্ত স্মারক। আর ৩.
কলকাতার শহুরে স্থাপত্যের একটা দারুণ উদাহরণ। এই তিনটি দিক মিলেই রাইটার্স বিল্ডিং। সত্যি, নির্মাণ থেকে বিপ্লব, প্রশাসন থেকে আজকের সংস্কার, কি বিশাল এক যাত্রাপথ, এর দেওয়ালের পরতে পরতে ইতিহাস। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বোধহয় রেখে যাওয়া যায়। এটা ভাবার মতো বিষয় যে কি করে একই স্থাপত্য, একই বিল্ডিং একদিকে ঔপনিবেশিক শাসনের কেন্দ্রবিন্দু হতে পারে, আবার সেই শাসনের বিরুদ্ধেই প্রতিরোধের এমন শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে। হ্যাঁ, এই দ্বৈত সত্তাটা সত্যিই অদ্ভুত। এই বিষয়টা ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণ বা তার তাৎপর্য বোঝার ক্ষেত্রে আমাদের নতুন কী দিক খুলে দেয় সেটাও ভাবার মতো।